হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম থেকে বলছি, কন্ট্রোল রুম থেকে। সাহারানপুর হাইওয়েতে একটা গাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে তাড়াতাড়ি পৌঁছো। ট্রাক লাগবে? হ্যাঁ, ট্রাক লাগবে, ক্রেনের সাথে গাড়িকে ওঠাতে হবে। ওভার অ্যান্ড আউট। মিরবাগ পুলিশ স্টেশন থেকে কনস্টেবল দীনেশ কথা বলছি। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে, মেসেজটা ফাইল করে দিন। হ্যালো 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 হ্যালো, ওভার অ্যান্ড আউট। হ্যালো হ্যালো হ্যালো, ওখানে ট্রাক পৌঁছেছে। হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আসল ব্যাপারটা কি হয়েছে স্যার, আমাদের ফ্যাক্টরিটা একদম কাছেই, আর ওখান থেকে দেখছিলাম ধোঁয়া বেরোচ্ছিল। যেই না ধোঁয়া দেখলাম, এখানে ছুটতে ছুটতে চলে এলাম। যখন আপনারা এখানে পৌঁছলেন তখন এই গাড়িটা জ্বলছিল? যখন আমি পৌঁছলাম তখন গাড়ি জ্বলছিল না, কিন্তু বেশি ধোঁয়া বেরোচ্ছিল। আর কাছে গিয়ে দেখি একটা কঙ্কাল পড়ে আছে। হ্যালো হ্যালো হ্যালো, একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন তাড়াতাড়ি। হ্যালো হ্যালো হ্যালো। স্যার, আইডেন্টিফিকেশনের জন্য গাড়িতে দুটো আংটি পাওয়া গেছে। স্যার, ল্যাপটপের ব্যাগ আর ল্যাপটপটা একদম পুড়ে গেছে। ল্যাপটপের ব্যাগটা গাড়ির বাইরে ছিল? হ্যাঁ স্যার। স্যার, এটা দেখে মনে হচ্ছে এটা আলাদাভাবে পুড়িয়েছে। আর হ্যাঁ, গাড়ি থেকে কেরোসিনের উগ্র গন্ধ আসছে, তার মানে কালই আগুনটা লাগানো হয়েছে। স্যার, গাড়িতে অনেক বেশি পরিমাণে কেরোসিন ব্যবহার করা হয়েছে। গাড়ির অবস্থাটা দেখো কিরকম, আর বডি তো পুরোই জ্বলে গেছে, হাড় পর্যন্ত। স্যার, এই হাড়গুলো দেখে মনে হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক লোক। বাকি ডিটেল রিপোর্টস আপনাকে ল্যাবের থেকে জানাচ্ছি। অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। হ্যাঁ স্যার, ল্যাপটপটা গাড়ির মধ্যে পড়েনি, বাইরে এনে পোড়ানো হয়েছে। স্যার, গাড়িতে এই দুটো আংটি ছাড়া কিছুই পাওয়া যায়নি। গাড়ির পেপার, মোবাইল, পার্স কিছুই না। স্যার, নাম্বার প্লেটটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে, শুধু শেষের নাম্বারটা দেখা যাচ্ছে। যদি মার্ডারটা কাল রাতে হয়ে থাকে তাহলে কোনো পুলিশ স্টেশনে এর মিসিং কমপ্লেনটা নিশ্চয়ই থাকবে। এই কঙ্কাল এই আগুনটার সাক্ষী, আর এটা থেকেই আমরা উত্তরটা পেয়ে যাব। যেমনটা পুলিশ আশা করেছিল, ভিকটিমের শনাক্তকরণ করতে খুব বেশি সময় লাগলো না। কাল রাত থেকে? হ্যাঁ, কাল রাত থেকে আমার দাদা ফোনটাই তুলছে না। প্রতিদিন বাড়িতে কখন ফেরে? 11:30টার মধ্যে তো চলে আসার কথা ছিল। কোনো বাইক, কার? হ্যাঁ, গাড়ি। গাড়ির নাম্বার কত ছিল? বাবা, গাড়ির নাম্বারটা কি খেয়াল আছে তোমার? না বাবা। স্যার, 1 মিনিট, বৌদিকে জিজ্ঞেস করছি। হ্যালো, কিছু জানতে পারলে সুনীল? আমরা পুলিশ স্টেশনে আছি। দাদার গাড়ির নাম্বারটা যেন কি ছিল বৌদি? গাড়ির নম্বর UK 1237F6। ঠিক আছে। সুনীল, কোথায় তোমার পবন দাদা? এখনো জানি না, আমরা মিসিং কমপ্লেন লেখাতেই এসেছি। পরে ফোন করছি তোমাকে বৌদি। গাড়ির শেষ নাম্বার হলো 6। হ্যাঁ। গোবিন্দ? হ্যাঁ স্যার। ওখানকার থানা থেকে যে ফটোটা এসেছিল, ওই পুড়ে যাওয়া গাড়িটার? হ্যাঁ, নিয়ে এসো। পুড়ে যাওয়া গাড়ি? নির্বাক থানা থেকে একটা ফটো সার্কুলেট হয়েছে। ওরা হাইওয়েতে পুড়ে যাওয়া একটা গাড়ি পেয়েছে, যার শেষ নাম্বার হলো 6। স্যার, এটা তো দাদার গাড়ি মনে হচ্ছে। আপনারা এক্ষুনি ওই থানাতে চলে যান শনাক্তর জন্য। শনাক্ত? কিসের শনাক্ত? বাবা, এসব উনি কি বলছেন? করুণা, আমি বেরোচ্ছি। হ্যাঁ, এটা তো ওর বিয়ের আংটি ছিল, আর আর এটা ও নিজের ভাগ্যের জন্য পড়তো। কি হয়েছে আমার দাদার? ওনার কাছে ল্যাপটপ ছিল? হ্যাঁ ছিল স্যার, কিন্তু আপনি বলছেন না কেন? কোথায় ও? দেখুন, আমরা একটা পুড়ে যাওয়া গাড়ি পেয়েছি, আর গাড়িতে একটা পুড়ে যাওয়া কঙ্কাল। কি?
আরে এটা কি? এই তো এলে তুমি। একটা খুব দরকারি কাজ পড়ে গেছে। তুমি তো বলেছিলে যে আজকে সন্ধ্যাবেলা আমরা দুজনে ঘুরতে যাব। কাল সন্ধ্যাবেলা যাই প্লিজ। দেখো আমার এখন যেতে হবে, আর রাতে লেটও হতে পারে, 11টা বাজতে পারে। আর খাওয়া? খাবার বাইরে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, টাটা, বাই। বাই। এক্ষুনি তো এলি অফিস থেকে। মা দরকারে যাচ্ছি, একটু সময় লাগতে পারে। বুঝলে, এই ছেলে আমাদের ভাগ্যই বদলে দিয়েছে। একদম ঠিক বলেছ। এরপরে আমার একটা ইচ্ছা, তাড়াতাড়ি নাতি বা নাতনির মুখ দেখতে চাই। স্যার আমার দাদা কোথায়? সুনীল, শুধু একটা কঙ্কাল পাওয়া গেছে, আর কঙ্কালকে দেখে কাউকে চেনা প্রায় অসম্ভবই বলা যায়। তা চিনব কি করে? গাড়ির জ্বলে যাওয়া নাম্বার প্লেট আছে, দুটো আংটি আছে, আর একটা ল্যাপটপ আর তার ব্যাগ, কিন্তু ওগুলোও পোড়া ছিল। স্যার কঙ্কালি হোক, আমি দেখতে চাই। কেন কেন দেখতে হবে? না, ভাই কঙ্কাল আমার ছেলের হতেই পারে না, কিছুতেই হতে পারে না। আমি বলেছিলাম তো যে কঙ্কাল দেখে চিনতে পারবে না। কি করে হলো? আমরা সাহারানপুর হাইওয়েতে মিরবাগ বাইপাসের কাছে একটা জ্বলন্ত গাড়ি পাই, তাতে এই কঙ্কালটা ছিল, কিন্তু এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। হ্যাঁ, মার্ডার? আমার দাদা কি? কেন স্যার? আর তাও এরকম ভাবে, এভাবে জ্বালিয়ে দিয়ে? তোমার এই প্রশ্নের উত্তর তো আমরা তখনই দিতে পারবো সুনীল, যখন আমরা এই কেসটাকে পুরো বুঝে এটা সলভ করব। বাবা, ওটা পবন নিশ্চয়ই নয়, বল না, ওটা পবনের নয় না? হ্যাঁ বাবা, ওই কঙ্কাল আমার দাদারই বাবা। ওই সব জিনিস আমার দাদার ছিল, ওর হাতের আংটিগুলো, ওই ল্যাপটপ ব্যাগ। ও আমার ছেলে হতেই পারে না, না ও আমার পবন নয়। কি হয়েছে বৌমা? পুলিশ কেন এসেছিল? পবনের কোনো খবর পেলে? ওর গাড়ির ছবি কেন চাইছিল? সুনীল আর ওর বাবা কোথায়? কি হয়েছে? এই ফটো পবনের স্ত্রী করুণার কাছ থেকে পাওয়া গেছে, ব্র্যান্ড তো ওটাই আছে। ব্যাপারটা ক্লিয়ার, ভিকটিম পবন ধাইয়াই। ডিএনএ টেস্ট ফুল প্রুফ করে দেবে স্যার। স্যার যেমনটা আমি বলেছিলাম, কঙ্কালটা প্রাপ্তবয়স্কই বেরিয়েছে, এটা কনফার্ম হয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্টটা আসতে কতদিন লাগবে? স্যার যতই চেষ্টা করি 1-2 সপ্তাহ অন্তত লেগেই যাবে। বাকি যা প্রমাণ আমরা পেয়েছি তাতে তো মনে হচ্ছে পবন ধাইয়াই। স্যার ডিএনএ রিপোর্ট আসা অব্দি ইনভেস্টিগেশন আপনি চালিয়ে যান। আর তোমার ডিএনএ টেস্ট করতে গেলে পেরেন্টস স্যাম্পেলও তো চাই, তাই না? হ্যাঁ স্যার। আমি অ্যারেঞ্জ করছি। আমাদের উল্টো দিকে হাঁটতে হবে, কিন্তু আমরা যাব। প্রথমে আমরা পবন পর্যন্ত পৌঁছবো, তারপর তার খুনি পর্যন্ত। একটি কঙ্কালের উপর পুলিশ ভিকটিমের অতীতের মাংস পেশি লাগাচ্ছিল। পবন ধাইয়ার ইতিহাসের বর্ণনা তৈরি করা হচ্ছিল। এই পুনর্নির্মাণ, এই রিকনস্ট্রাকশন পুলিশকে পবনের অতীতের প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছিল, যাকে ভয়ঙ্কর আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছিল। পুলিশ এবার সেই ব্যক্তির খোঁজ শুরু করলো যে এই মারাত্মক ঘটনার মূলে ছিল। কি হলো? পবন কোথায়? বৌমা তো কেঁদেই চলেছে। আর সুনীল কোথায়? সুনীল আমাকে ট্যাক্সিতে বসিয়ে বাড়িতে পৌঁছে দিল। ও এখন
পুলিশ স্টেশনে। পুলিশ কি বলছে? মিথ্যে কথা বলছে। কি হয়েছে? কেউ আমাকে কিছু বলছো না কেন? আমরাই যা জানি না তোমাকে কি বলবো। শুধু এইটুকু জানি পবন নিজের ফোনটাই তুলছে না। হয়তো ও কোনো কাজে আটকে গেছে। শোনো, তুমি একদম চিন্তা করো না। আমার মন বলছে যে ও বাড়িতে তাড়াতাড়ি ফিরবে। আরে কিন্তু পুলিশ কি বলছে? আরে বলো না, পুলিশ কি বলছে? ট্রিপল 4-768-598। আচ্ছা, কাল রাতে তোমার দাদা কোথায় গিয়েছিল? আমি জানি না স্যার, তুমি কোথায় ছিলে? কাজে ছিলাম। ওই আমি সিটি টাওয়ার মলে কাজ করি। কিসের কাজ করো? গার্মেন্ট শোরুমে ম্যানেজার। ফোন এখনো বন্ধ আছে। লাস্ট ওর সাথে কার কথা হয়েছিল? বৌদির সাথে। কোথায় আছো পবন? 11টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ করো না, আমি এই বেরোচ্ছি। 11:30টার মধ্যে পৌঁছে যাব, ঠিক আছে? চলো বাই। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। পবনের ফোনটা তো এখনো বন্ধ বলছে। কিন্তু দাদা কিছু একটা তো বলে গেছে, কোথায় যাচ্ছে। কিছুই বলেনি তো, শুধু এটাই বলেছিল যে কোনো একটা আর্জেন্ট কাজে যাচ্ছে। আমাকেও একই কথা বলেছিল। ওর অফিসে ফোন করে দেখো না। করেছিলাম মা, কিন্তু এত সকালে কেই বা ফোন তুলবে? ল্যান্ডলাইনটা তো বেজেই যাচ্ছে। আর অত রাতে পবন কেনই বা অফিসে যাবে? বৌদি বলল যে ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিল, আর যখন ঘুম ভাঙলো তখন দাদাকে ফোনে ট্রাই করলো, কিন্তু ফোন বন্ধ বলছিল। কল রেকর্ডস, সিডিআর আর লোকেশন রেকর্ড। স্যার, আচ্ছা, এই পবন করতো কি? স্যার, ও ইনভেস্টমেন্ট কনসালটেন্ট ছিল। ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এগুলো সব, এইসব ব্যাপারে লোকেদের আর কোম্পানিদের পরামর্শ দিত। একটা ছোট ফার্ম আছে ওর স্যার। তোমার বৌদির সাথে আমাদের কথা বলতে হবে, আর তোমার বাবা মায়ের স্যাম্পল চাই ডিএনএ টেস্টের জন্য। স্যার, ওই বৌদির অবস্থা খুব একটা ভালো নেই, আর আর বাবা তো মানতেই পারছে না যে দাদা আর নেই। আমি বুঝতে পারছি সুনীল, কিন্তু এটা খুনের কেস, আর সত্যিটাকে জানার জন্য আমাদের এগুলো করতেই হবে। সেই জন্য প্লিজ তুমি তোমার বৌদির সাথে কথা বলো, আর সেই সঙ্গে বাবা মাকে বোঝাও। আরে, যে কোনো একটা কঙ্কাল দেখিয়ে বলছেন যে আমার ছেলে পবনের, কি করে এটা মানবো যখন এটা সত্যিই নয়? দেখুন, আপনার ছেলের গাড়িতে আমরা এই কঙ্কালটা পেয়েছি। আপনার ছেলের দুটো আংটি ওই গাড়িতেই ছিল। তাতে এইটা কি করে প্রমাণ হয় যে ও ও আমারই ছেলে? অন্য কেউ তো হতে পারে না। দেখুন, এটা ক্লিয়ার করার জন্যই তো ডিএনএ টেস্ট করতে চাইছি। ওই কঙ্কালটা আমার ছেলের নয়, কিছুতেই ওটা আমার ছেলের নয়। সুনীল বাবা, তুই পবনের আরো কটা ভাব। এখন আমি আমার ছেলেকে নিজেই খুঁজবো। বাবা প্লিজ একটু শান্ত হও, তুমি বসো। করুণা দেবী, আপনার স্বামী পবন অফিসের পর কোথায় যেতে পারে? আমি জানি না। পবন বলেছিল কোনো একটা দরকারি কাজে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা বলেনি আমায়। ওর কোনো সেরকম বন্ধু ছিল যার কাছে ও প্রায় দিন যেত? মাত্র 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আর ও কাজে এত বিজি থাকে যে কোনো বন্ধুর ব্যাপারে জানার সুযোগই হয়নি। করুণা দেবী, আপনি কিছু তো জানেন। আগে না, কিন্তু ওর সব থেকে বেশি মেলামেশা ওই কালিগসদের সাথেই ছিল। উনি যখন আপনাকে 11টার সময় ফোন করেন, কি বলেছিলেন? যে 11:30টায় বাড়ি চলে আসবেন? হ্যাঁ। ল্যাপটপ নিয়ে গেছিলেন? হ্যাঁ। তাহলে অফিস গিয়েছিলেন? আমি সেটা জানি না। স্যার,
মা বাবাকে ডিএনএ টেস্টের জন্য রাজি করিয়েছি। পবনের অফিসের অ্যাড্রেসটা চাই আর ওর বন্ধুদের নাম্বার, যাদেরকেই তুমি চেনো। ওকে। ফোন কোম্পানিকে অফিসিয়াল লেটার পাঠিয়ে দিয়েছি, 2 দিনের মধ্যে কল রেকর্ড আসবে। এই মুহূর্তে আমাদের কাছে 3টে বিষয় রয়েছে। প্রথম, গাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি ল্যাপটপ আর তার ব্যাগও জ্বালিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে সূত্র রয়েছে সেগুলো হলো একটা মেসেজ, একটা খবর, আর তৃতীয়টা একটা ভয়ঙ্কর পন্থা নেওয়া হয়েছিল। কেউ নিজের অনেক দিনের জমে থাকা ক্ষোভ উগরেছে একটা নৃশংস উপায়ে, প্রবল ঘৃণা থেকে। এক্সকিউজ মি, ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? মিস্টার পবন এখন কোথায়? পবন স্যার তো এখনো অফিসে আসেননি। আপনারা বলুন কি কথা আছে। 2টো বেজে গেছে, উনি এখনই এসে পৌঁছননি। আপনি ফোন করে জানতে চাননি কোথায় উনি? অফিস কেন আসেননি? পবন স্যার মোটামুটি ভাবে ওই 4টে নাগাদই আসেন, সব ক্লায়েন্ট মিটিং এই সমস্ত কিছু শেষ করে। আপনি আপনি বলুন না স্যার আমাকে, হাউ ক্যান আই হেল্প ইউ? ম্যাডাম, আপনাদের পবন স্যার মার্ডার হয়েছে, খুন করা হয়েছে তাকে। কি করে? কাল রাতে মেরবাগ বাইপাসের ধারে কেউ একজন পবনকে আর গাড়িটা জ্বালিয়ে দিয়েছে। ও কাল সন্ধেবেলা ওর বাড়ি থেকে এটা বলে বেরিয়েছিল যে একটা দরকারি কাজে যাচ্ছে। রাত্রে অফিসে এসেছিল? জানি না স্যার, কালকের বিকেল বেলা ওই 5টার আশেপাশে উনি এটা বলে বেরিয়েছিলেন যে যে বাড়ি যাচ্ছেন। আচ্ছা, আপনাদের বস পবন কাউকে ভয় পেত? স্যার ওই না স্যার, কোনো ভয় ছিল না। কোনো ভয় ছিল না? আমার কথার মানে উনি আমাদের সাথে কোনো কিছু শেয়ার করেননি। থ্যাংক ইউ। আমি ফোনে কথা বলে নিয়ে একবার অফিসটা কিভাবে চলবে। চল লং ড্রাইভে যাই। এখনকার মতো যা কাজ আছে সেটা তুমি সামলে নাও, পরে এসে আমি সামলে নেব। খুব খারাপ সময় যাচ্ছে আমাদের, আমার এই মুহূর্তে তোমার সাপোর্টের দরকার। ওকে স্যার। দাদার বিজনেসের ব্যাপারে আমার বেশি কিছু জানা নেই। এই ইনভেস্টমেন্ট, কনসালটেন্সি এগুলো সব দাদার নিজের স্পেশালিটি ছিল। আমি বুঝতে পারছি সুনীল স্যার, আমি সম্পূর্ণ আপনাকে সাপোর্ট করব। তুমি অফিসে বলতে বলতে থেমে গিয়েছিলে, ইনফ্যাক্ট তোমাকে থামানো হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু আমরা থামাচ্ছি না। বলো, তোমাদের বস পবন কোন বিষয় নিয়ে ভয় ভয় থাকতো? স্যার আসলে ওই যোগিতা। যোগিতা কি? স্যার যোগিতা সত্যি বলছে না। তুমি সত্যিটা বলো। স্যার আসলে যোগিতার এক বয়ফ্রেন্ড আছে। নাম? স্যার তরুণ। তরুণ, কোথায় ও? কি করছো? প্লিজ তুমি যাও এখান থেকে। বেটা তুই বাইরে বেরো। আরে দাঁড়া। তরুণ, প্লিজ স্টপ ইট তরুণ। তুমি চুপ করো। আজ তো মেরেই ফেলবো আমি তোকে। তুই বিবাহিত না? হ্যাঁ, তোর বউ জানে যে তুই তোর এমপ্লয়ীদের কি ধরনের মেসেজ পাঠাস? কি সব ফালতু বকছে যোগিতা? নাম নিবির আমার গার্লফ্রেন্ডের। তুই যা যা মেসেজ ওকে পাঠিয়েছিস না, আমি সব পড়েছি, অনেকবার পড়েছি। তোর কেমন লাগবে যদি ধর আমি তোর বউকে সেম মেসেজগুলো আমার নাম করে পাঠাই? বে স্টপ ইট, আমি জানি না তুই কি ব্যাপারে কথা বলছিস। সালা। আবে চল যা। আর কলার ছাড় কিন্তু বলছি। আমিও ফার্স্ট আর লাস্ট টাইমই বলছি তোকে, স্যার যদি আমার গার্লফ্রেন্ডকে কাজ ছাড়া অন্য কোনো মেসেজ পাঠিয়েছিস না, সত্যি করে বলছি জ্বালিয়ে খাক করে দেবো তোকে। জ্বালিয়ে খাক করে দেব? পুরো ফিল্মি হুমকি? হ্যাঁ স্যার। তারপর কি হলো? স্যার আপনারা চলে যাওয়ার পর যোগিতা খবর নিয়েছিল কি হয়েছে। স্যার ওর মুখটা পুরো ম্লান হয়ে গেছিল স্যার। যোগিতা, যোগিতা, আরে এটা কি করে হলো, কেমন করে হলো? আমি জানি না। সত্যি তুই জানিস না? কৃষ্ণ, আমি এখনকার জন্য অফিস বন্ধ করছি, আমায় পবন স্যারের বাড়ি যেতে হবে। তারপরেই আমরা অফিসটা বন্ধ করলাম। যোগিতা পবন স্যারের বাড়ি চলে গেল আর
আপনার এখানে নিয়ে এলেন। তরুণের নম্বর দাও। মিস যোগিতা, তাহলে আমাদের কাছে লুকোতে চেয়েছিলেন? স্যার আসলে এই সমস্ত কিছু তরুণ করেনি স্যার। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। মোবাইল বন্ধ আছে। তবে অ্যাড্রেসটা দাও। তরুণ যেটা বলতো সেটা করতো না, তাই না? কি স্যার? তুমি খুব কনফিডেন্সের সঙ্গে বললে এটা তরুণ করতেই পারে না। হুমকি দিয়েছিল জ্বালিয়ে খাক করে দেব। স্যার এটা মোটেও না, ওটা তো তরুণ রাগের মাথায় বলে ফেলেছিল স্যার। আর সন্ধ্যাবেলা আমি ওর সাথে দেখাও করি, আর আমি ওকে বুঝিয়েও ছিলাম যে ওর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তরুণ তুমি বৃথাই এত হাইপার হচ্ছ। আমার আর পবন স্যারের মধ্যে কিচ্ছু নেই। তুমি পিঙ্ক টপ পরে মিটিং এ এসো, খুব হট লাগে তোমায় দেখতে। এর মানেটা কি? তরুণ ওটা ওনার কথা বলা স্টাইল, দ্যাটস ইট। তুমি একদিন অফ নিলে আমার জন্য খুব প্রবলেম হয়ে যায়। এটা ওর স্টাইল। দেখো যোগিতা, আমার থেকে কিচ্ছু লুকিও না। ওই লোকটা থেকে একটু সামলে থেকো। আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে কিছু ছিল তোমার আর ওই পবনের মধ্যে? পবন স্যারের আমার মধ্যে কিচ্ছু ছিল না। হ্যাঁ, উনি আমাকে মেসেজেস করতেন, কিন্তু ওনার ইন্টেনশন খারাপ ছিল না। তবুও তরুণ তোমার বসের ওই মেসেজে রেগে গেল? তরুণ নিজেই বুঝেছিল যে ও ওভার রিয়াক্ট করে ফেলেছিল। অ্যান্ড স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, না তো আমার আর পবনের মধ্যে কিছু ছিল, আর না তো তরুণ পবন স্যারকে মেরেছে। বলুন। তরুণকে ডাকুন। আগে ও তো বাইরে গেছে। কোথায়? জানি না, কাল রাত থেকে বাড়িতে আসেনি। ও কোথায় বেরিয়েছিল কিছু বলেছে? কিছু না বলেই বেরিয়ে গেছে। দুটো কনস্টেবল বসা ওর বাড়ির বাইরে, আর ওর কল রেকর্ডসও চাও। এই কাছেই ফ্যাক্টরিতে কাজ করে তরুণ, ওখানেও ডিউটিতে রিপোর্ট করেনি। দুজন কনস্টেবলকে সেখানেও লাগিয়ে দিয়েছি। এই তরুণকে সব আগে থেকে জানানোর কথা ভুলেও ভেবো না, কেননা তোমার আর তরুণের ফোন, দুজনের ফোনই ট্যাপ করা হচ্ছে। আর যদি এটা ভাবো তুমি দেখা করে সব জানাবে, তাহলে তোমায় বলে দিই, আমাদের লোকেরা তোমার উপরেও নজর রেখেছে। তোমার বাবা মাকে ইনফর্ম করে দিয়েছো তুমি? বাবা তো একদম চুপচাপ হয়ে গেছে, অন্য একটা জগতে। মানতেই চাইছেন না। মানছি আমাদের সবার মতো তোমারও এখন খুব খারাপ সময় যাচ্ছে, কিন্তু নিজেকে একটু সামলাও বৌদি। এইসব কি করে হয়ে গেল সুনীল? এইসব কি করে হয়ে গেল? আমার এক বন্ধুর সাথে কথা হয়েছে। ও বলছিল যে পোস্টার ছেপে দেবে। আমরা ঠিক খুঁজে বার করব। আমরা আমাদের পবনকে খুঁজে বার করবই। না স্যার, পবনের সাথে আমার দেখা হয়নি। স্যার আমাদের দেখা হয়েছিল প্রায় এক মাসের উপরে হয়ে গেছে। কই না তো স্যার, কালকে তো পবনের সাথে দেখাই হয়নি। আর আপনি যা বলছেন সেই শুনে তোমার ঘুম উড়ে গেল স্যার। মনীষ, তুমি কি বলতে পারবে তোমার বন্ধু ওই পবন কাল কার সঙ্গে দেখা করতে গেছিল? ঠিক আছে, যখনই তুমি জানতে পারবে আমাকে জানিও। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন উপলব্ধ নয়, আপনি পরে চেষ্টা করুন। ধন্যবাদ। স্যার,
সুনীল যে লিস্ট দিয়েছিল পবনের বন্ধুদের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। কেউ কিছু বললো? না স্যার, ওর এক বন্ধু মুকেশ রাঠোর, ওর ফোন আউট অফ রিচ। তরুণ চোপড়া আজও ফ্যাক্টরিতে রিপোর্ট করেনি, আর বাড়িতেও আসেনি। আর এমনিতেই আমাদের লোক দু জায়গাতেই নজর রাখছে। জ্বালিয়ে খাক করে দেব, এই রকম হুমকি কেউ সহজে দেয় না প্রতাপ। যোগী তার বয়ফ্রেন্ড তরুণ পরের দিন ধরা পড়ল, কিন্তু পুলিশের হাতে কি আসল খুনি ধরা পড়বে? তরুণ কি নিজের হুমকিকে গুরুত্ব দিয়েছিল? পবনের প্রাণনাশের হুমকি কি বাইরের কেউ দিয়েছিল, নাকি তার আসল শত্রু তার ঘরের মধ্যেই ছিল? তরুণ চোপড়া, কি ব্যাপার? ক্লান্ত হয়ে গেছি, সারা রাত ঘুমোতে পারিনি তোর অপেক্ষায়। আমার অপেক্ষায়? জ্বালিয়ে খাক করে দেব, এটাই বলেছিলিস না তুই ওই পবনকে? আর তুই সত্যি ওকে জ্বালিয়ে দিলি, কিন্তু কি করে জ্বালালি সেটা শুনবো তোর মুখ থেকে। বল তুই। স্যার, আমার মোবাইলের ব্যালেন্স ফুরিয়ে গেছিল, আর সেই জন্যই আমি ফোনটা বন্ধ রেখেছিলাম। ইনকামিং এর জন্য ব্যালেন্সের দরকার পড়ে না, তুই তোর আউটগোয়িংটা চালু রাখ। বল, শুরু কর। পরশু রাত 1 জুলাইতে আমি আমার সমস্ত স্যালারি ক্যাশ করে বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, ড্রিঙ্ক করেছিলাম, আর তারপর জুয়া খেলা শুরু হলো, আর আমি সমস্ত স্যালারি হেরে গেলাম। সকালবেলা ঘুম ভাঙার পর খুব চিন্তায় ছিলাম মাকে মুখ দেখাবো কি করে। তারপর সারাদিন বন্ধুর ওখানেই পড়েছিলাম, কাল আর আজ ডিউটিতেও যাইনি। তারপর ভাবলাম কি পাগলামো করছি, মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে এলাম আর আপনি ধরে ফেললেন। বেশ ইমোশনাল গল্প। কখন ভাবলি? ওই পবনকে মারার পরে, না এই মুহূর্তে? স্যার, এটা গল্প নয়, এটা সত্যি। হ্যাঁ, এটাও সত্যি যে আমি পবনকে হুমকি দিয়েছিলাম, কিন্তু এটা সত্যি নয় যে আমি ওকে মেরে ফেলেছি। কিন্তু হুমকি দিলি কেন? এমনি টাইম পাস? আরে স্যার, এই লোকটা আমার হবু বউয়ের সঙ্গে টাইম পাস করছিল, তাও খুব বাজেভাবে। আমার প্রচন্ড রাগ হয়, আর আমি ওকে হুমকিও দিয়েছিলাম। স্যার, এই তরুণ 1 জুলাই সারা রাত জুয়ার আড্ডায় ছিল, ওর ব্যাকগ্রাউন্ড থেকেও কিছু পাওয়া যায়নি। কথাও খুব কনফিডেন্সের সঙ্গে বলছিল। রেগে গিয়ে ধমকি দিয়েছিল, আর কাকতালীয়ভাবে সেইভাবেই খুনটা হয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে। বাবা আমার ডিএনএ স্যাম্পলগুলো নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, আমরা হসপিটাল থেকে ফরেন্সিক ল্যাবে ডিসপ্যাচ করেও দিয়েছি। এই যে পবন, এর যোগিতার সাথে যাই থাক না কেন, তবে যোগিতাকে মেসেজ করা আর এই রকম মেসেজ করা সত্যি আমাদের ভাবাচ্ছে। আর এটা থেকে পবনের ক্যারেক্টারের বিষয়ে একটু একটু তো বুঝতে পারছি। স্যার, পবনকে গাড়িতে পোড়ানো হয়েছে, হয়তো জীবন্ত। মানে কারোর পবনের উপর খুব রাগ ছিল, আক্রোশ ছিল, নিজের কোনো মতলবের জন্য ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। খোঁচরদের কাজে লাগাও, আর পবনের পরিবারের পুরো ডিটেল নাও। ওকে স্যার। পবনের ফোন রেকর্ডসের কি হলো? ডিমান্ড পাঠিয়ে দিয়েছি স্যার, কাল সকালে পেয়ে যাব। বিক্রম, কি হয়েছে পবনের? জানি না, ও আমাকে বলেছিল যে রাতে ফিরতে দেরি হবে, কিন্তু এখনো ফেরেনি। পুলিশ কি বলছে? পুলিশ তো কিচ্ছু বলতে পারছে না, শুধু বাজে কিছু কথা বলছে। বিক্রম, পুলিশ কি বলছে? তোমার বৌদি আর আমার ডিএনএ স্যাম্পল নিয়েছে। কেন? একটা জ্বলন্ত গাড়িতে ওরা একটি কঙ্কাল পেয়েছিল, বলছে ওটা আমার ছেলে পবনের নাকি। বাজে বাজে কথা বলছে। আমি এই কথা বিশ্বাস করতে পারছি না, একদম নয়। দেখো ভাই, আমাকে অনেক পোস্টার লাগাতে হবে, আমি চাই। চলে এসছি, দেখে নে, সব মাল নিয়ে এসছি। পবনের বাবা তো মানতেই চাইছে না, সমস্ত এলাকা জুড়ে পোস্টার লাগিয়ে যাচ্ছে।
করুণামা, পবন তোমাকে কিছুই বলেনি যে ও কার সাথে দেখা করতে যাচ্ছে, কোন এলাকায় দেখা করতে যাচ্ছে? কিছু তো? না বাবা, ও কিচ্ছু বলেনি। সুনীলের কোনো আইডিয়া আছে? না বাবা, সুনীল তো ওই সময় কাজের জন্য বাইরে ছিল। যোগিতা, একটু ভেতরে এসো প্লিজ। স্যার, মিরবাগ বাইপাসে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই স্যার। পারভেজ, আমি যেটা জানি না সেটা বল। স্যার, ওই কোঠার ব্যাপারে আপনি জানেন? কোন কোঠা? স্যার, ওরা ওই দুই ভাই আছে না, সুনীল আর পবন, এরা দুজনে মিলে একটা জমি কিনেছিল। ওখানে একটা কোঠাও বানাচ্ছিল ওরা। জমি নিয়ে ব্যাপার স্যার। হতে পারে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হয়েছিল। যোগিতাকে ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল? স্যার, ওই বয়ফ্রেন্ডের তরুণের অ্যাঙ্গেল তো বেকার আছে। ওই পবনের বউ করুণা 3 দিন থেকে বাড়িতেই আছে, মন খারাপ করে বসে আছে। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি স্যার। এই কেসটাই বাড়িরই নিশ্চয় কেউ হবে। মানে ধাইয়া পরিবারের মধ্যে? করুণা দেবী আপনার স্বামী পবন থাইয়া আর আপনার দেওর সুনীল থাইয়া, এদের মধ্যে কোনো অশান্তি ছিল? না স্যার। এটা কিরকম প্রশ্ন স্যার? আমার দাদা আর বৌদির মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল স্যার। আপনার পরিবারে কারোর কখনো সন্দেহ হয়েছিল বৌদির ওপরই? আমার বাবার ইনভেস্টমেন্ট কনসালটেন্ট ছিল পবন। তারপর পবন আর বাবার বন্ধুত্ব হয়, আর তারপর আমার আর পবনের অ্যারেঞ্জড ম্যারেজ। করুণা দেবী, এমন কি কিছু আছে যেটা আমাদের জানা খুব দরকার আর আপনি আমাদের বলছেন না? বলার মতো তো কিছু নেই। বিয়ের আগেও আমার কোনো অ্যাফেয়ার ছিল না। 2 বছর হলো বিয়ে হয়েছে, আর এই 2 বছরেও আমার কোনো অ্যাফেয়ার হয়নি। আর আর আপনার স্বামীর কোনো অ্যাফেয়ার? যতদূর আমি জানি না। আমি কিছুতেই বুঝতে পারছি না কেউ কেন আমার দাদাকে মারতে চাইবে স্যার। ও একজন সেলফ মেড ছেলে ছিল স্যার। আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না ছোটবেলায়। দাদা অনেক পরিশ্রম করে MBA করেছিল, কনসালটেন্সি খুলে আমাকেও পড়িয়েছে। মানে খুব ভালো ছেলে ছিল, সবাই ভালোবাসতো ওকে স্যার। বাট যেভাবে ওকে মারা হয়েছে সুনীল, এতে পরিষ্কার বোঝা যায় যে কেউ ছিল যে ওকে ভালোবাসতো না। তুমি আমাকে পরিষ্কার করে বলো, এমন কি কিছু আছে যা তুমি ইচ্ছে করে আমাদের বলছো না? স্যার, আমি কিছুতেই বুঝতে পারছি না আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা বারবার কেন বলে চলেছেন। আমি আপনাদের আগেও বলেছি যে আমার আর দাদার মাঝে কোনো ঝামেলা ছিল না, আর না দাদা বৌদির মাঝে কোনো প্রবলেম ছিল। স্যার, আমার বৌদির ওপর কোনো সন্দেহ নেই, আর দাদারও কোনো অ্যাফেয়ার ছিল না। নর্মাল লাইফ ছিল আমাদের। বিয়ের পরে হানিমুন হলো, তারপর চেনা জীবন। ও সকালে কাজে যেত আর সন্ধেবেলা ফিরত। আমি সারাদিন বাড়ির কাজকর্ম করতাম, টিভি দেখতাম, আর সানডেতে ফিল্ম দেখতে যেতাম। এরকমই চলছিল গত 2 বছর ধরে। ওনারা জানতে চাইছিলেন যে পবন আর তোমার মধ্যে কোনো প্রবলেম ছিল না তো? আমাকেও জিজ্ঞেস করছিল যে তোমার আর দাদার মাঝে কোনো প্রবলেম আছে কিনা, আর তোমার কি কোনো অ্যাফেয়ার ছিল। ব্যাস, এই কোটা বেঁচেছে। সন্ধ্যের মধ্যে শেষ করে দেবো। কি হবে? এসব করে তো পবন আর ফিরে আসবে না। এরকমটা বলো না, এমন কথা কখনো বলবে না তুমি। আরে তুমি বোঝার চেষ্টা করছো না কেন? ওর গাড়িতে অন্য কাউকে বসিয়ে কে পুড়িয়ে মারবে? ওই কঙ্কালটা অন্য কারণ নয়। কতক্ষণ আর চুপ থাকবো? যতক্ষণ না পবনকে খুঁজে পাবো ততক্ষণ। হ্যালো, মুকেশ রাঠোর। হ্যাঁ, আপনি কি বলছেন? দেরাদুন থেকে PSI প্রতাপ সিং বলছি, মিরবাগ পুলিশ থানা। আগে হ্যাঁ বলুন, কি হয়েছে? পবন দাইয়ার বন্ধু না তুমি? হ্যাঁ, খুব ভালো বন্ধু আমার। গত 2 দিন থেকে আমি তোমার নাম্বার ট্রাই করছিলাম, মোবাইল বন্ধ। স্যার,
আমাকে এখানে প্রায়ই হসপিটালে আসতে হয় বিশেষ কারণে, তাই বেশিরভাগ সময় আমি ফোনটা অফই রাখি। 1 জুলাই সন্ধে 5টার সময় তোমার আর পবনের কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল আমাদের অনেকদিন বাদে দেখা হয়েছিল। সমর্পণ কলোনিতে তুমিই থাকো তাই না? হ্যাঁ, সমর্পণ কলোনিতে আমি থাকি, কিন্তু কি হয়েছে বলুন তো? পবন ঠিক আছে তো? পবন এখন এই পৃথিবীতে নেই মুকেশ রাঠোর। কি? এত কাছের বন্ধু তুমি পবন ধাইয়ার, আর তুমি জানতেই পারোনি? কিন্তু এসব হলো কি করে? কবে হলো এটা? 1 জুলাই রাত্রেই হয়েছে, তোমার সঙ্গে দেখা করার পর। মিরবাগ ক্রসিং এ পবনকে ওর কারের সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মোটামুটি সব পেপারে এই খবরটা ছেপেছিল, আর তারপরেও কিছু জানো না? একদমই কিছু জানতে পারিনি স্যার। আমি তো 3-4 দিন ধরে খবরের কাগজও পড়িনি। আমি তো 1 জুলাইতে এখানেই চলে এসেছিলাম। কেন? স্যার আসলে আমার শ্বশুরমশাই বাথরুমে পড়ে গেছিলেন, ওনার ফ্র্যাকচার হয়েছিল। আরে শোনো না, মার ফোন এসেছিল, বাবা বাথরুমে পড়ে গেছে, ওনার ফ্র্যাকচার হয়েছে আর হসপিটালে নিয়ে গেছে। সরি পাবন, না এমার্জেন্সি আছে, আমাকে যেতে হবে। সরি ওরি কিসের? ফ্যামিলি ফার্স্ট। তারপর স্যার আর 10 মিনিটের মধ্যেই আমি আমার স্ত্রী এখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর এতদিন বাদে আপনার কাছেই এই ঘটনা শুনতে পাচ্ছি স্যার। তুমি ফিরছো কবে? কাল সকালে আসছি স্যার। মুকেশ, তোমাকে সবার আগে মিরবাগ পুলিশ থানায় আসতে হবে। ঠিক আছে স্যার, নিশ্চয়ই আসবো। তোমার সঙ্গে দেখা করার পর পবন কি আর কারোর সঙ্গে দেখা করেছিল? বলতে পারবো না স্যার, এ ব্যাপারে কিছু বলেনি আমাকে। তোমার বাড়ি থেকে বেরিয়েছিল কটার সময়? ওই ধরুন 11:15টার কাছাকাছি। করুণার শুনিলে কল রেকর্ডস ক্লিন লাগছে স্যার। হয়তো প্ল্যানটা এত সুষ্ঠুভাবে করা হয় যে ফোন করার দরকারই পড়েনি। পবনের ফোন রেকর্ডসে কিছু পাওয়া গেল? না স্যার, সব কল কাজের জন্যই ছিল। যোগিতাকে তো অনেকগুলো কল করা হয়েছিল, কিন্তু সবই ওয়ার্কিং আওয়ারে, ক্লায়েন্টের লোকেশন থেকে অফিসে। লাস্ট লোকেশন সমর্পণ কলোনি। রাত 11:45 ফোন বন্ধ করা হয়েছিল। সমর্পণ কলোনি? ওই মুকেশ রাঠোর তো ওই জায়গাতেই থাকে। আরও আমাদের বলেছিল যে পবন ওর বাড়ি থেকে 11:15টায় বেরিয়েছিল। প্রতাপ, মনে হচ্ছে একটা সূত্র ঘোরাফেরা করছে। হ্যাঁ যোগিতা। সুনীল স্যার, আপনি যে আমাকে পেপার রেডি করতে বলেছিলেন ওগুলো আমি করেছি। ওগুলো মেল করব নাকি আপনি অফিসে আসছেন? যদি পারি আমি নিজেই আসছি, কল করছি তোমাকে। এখনো পর্যন্ত এই তদন্ত কেবলমাত্র উপরের লেভেল পর্যন্তই সীমিত ছিল। গাড়িতে পাওয়া কঙ্কাল ছাড়াও এবার অনেক লাশ মাটি খুঁড়ে বের করা হবে। নতুন নতুন চমকে দেওয়ার মতো সম্পর্কের কঙ্কাল প্রকাশ্যে আসতে চলেছে। দাঁড়াও, শুনুন, আচ্ছা সমর্পণ কলোনিটা কোথায়? সোজা গিয়ে বাদিকের গলিতে। ধন্যবাদ, চলো। ওই রাতে ও এখানেই এসেছিল। স্যার, ও কি শুধু মুকেশের সঙ্গেই দেখা করেছিল নাকি অন্য আরো কেউ ছিল? মিরবাগ বাইপাস এখান থেকে 10 কিলোমিটার হবে, তাই না? হ্যাঁ স্যার। চলো ওখানেই যাওয়া যাক। আমাদের এখানে আসতে 35 মিনিট লেগেছে, রাতে হয়তো 20 মিনিট লাগবে, কেননা রাত্রে হয়তো ট্রাফিক একেবারেই থাকে না। পবন এখানে এলো, খুন হলো, তারপর জ্বালিয়ে দিল? নাকি এখানে এলো এবং জীবন্ত পুড়িয়ে দিল? নাকি অন্য কোথাও মেরে তারপর এখানে এনে গাড়ির সঙ্গে পুড়িয়ে দিল? স্যার, এই পবনের ফোন সমর্পণ কলোনিতে বন্ধ হয়েছিল কেন? মুকেশের বাড়ি থেকে 11:15টায় বেরিয়েছিল, আর ওই এলাকায় 11:15টার সময় ওর ফোন সুইচ অফ হয়ে যায় 1 ঘন্টা পরে। এই 1 ঘন্টার মধ্যে কি হতে পারে? স্যার বুঝতে পারলাম না আমি। শশী, প্রশ্নটা একটু অদ্ভুত, কিন্তু তবুও বলছি। আচ্ছা, এটা কি হতে পারে যে কঙ্কালটা নকল? না না, কঙ্কালটা আসলেই। আমরা বোন টিস্যু বার করে ডিএনএ টেস্টিংয়ে পাঠিয়েছি, স্যাম্পলস ল্যাবেই আছে। কিন্তু আপনার সন্দেহটা কোথায় হচ্ছে? কেননা আমরা অনেক কেস দেখেছি যেখানে অনেক কিছু অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। কঙ্কালটা আসল আর প্রাপ্তবয়স্ক, কিন্তু এই কঙ্কালটা পবন বাবুর না অন্য কারো। কিন্তু
এই কনফার্মেশন ডিএনএ রিপোর্ট আসলেই জানা যেতে পারে। ওকে প্রতাপ, মুকেশ রাঠোর, ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। ও নিশ্চয়ই কিছু জানে। ওর 3 দিন ফোন বন্ধ রাখা, নিউজ পেপার না পড়া, বেশ কিছুটা অদ্ভুত ব্যাপার। প্রতাপ, এটা কোনো সিম্পল মার্ডার কেস নয়। গাড়িটা এইভাবে পোড়ানো, গাড়ির ভেতরে একটা কঙ্কাল পাওয়া, দুটো আংটি পাওয়া, আর গাড়ির বাইরে ল্যাপটপ আর তার ব্যাগটাকে পাওয়া। হয়তো এই সমস্ত সূত্র আমাদের জন্যই রাখা। তোমরা এটা ভেবো না যে আমি পাগল হয়ে গেছি। আমার মন বলছে যে আমরা নিশ্চয়ই পবনকে খুঁজে পাবো। ও মরেনি, ও ফিরে আসবে, দেখে নিও তুমি। কোথায় রয়েছে পবন? 11টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ করুণা, আমি এই বেরোচ্ছি, 11:30টার মধ্যে পৌঁছে যাব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.